আমরা মূল আলোচনাতে চলে যাই। ঠিক আছে, প্রথমত আমরা একটু বলবো যে কোন প্রশ্নগুলোতে আপনি একটু বেশি ফোকাস দিবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তারপর আমি আপনাদেরকে এখানে 10 থেকে 12টা প্রশ্ন সলভ করে দিব এবং 7 থেকে 8টা প্রশ্নের ভিডিও আমি পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। সেইগুলো ভালো করে দেখলে আশা করি আপনারা মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে যাবেন। আচ্ছা, একটু দেখেন, এই যে প্রশ্নটা আছে এইটার ক্লাস করানো সম্ভব না এখন। এই প্রশ্নটা এই বছর আসার পসিবিলিটি খুবই 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 বেশি। এই প্রশ্নটা যদি পরীক্ষাতে আসে তাহলে এটা কনফার্ম 7 মার্কসে আসবে। ঠিক আছে, এই প্রশ্নটা পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি এবং এই প্রশ্নটা 7 মার্কসে আসার সম্ভাবনা হচ্ছে বেশি। ঠিক আছে, আচ্ছা একটু আমার কথাগুলো শুনবেন। ঠিক আছে, আমার কথাগুলো জাস্ট একটু শুনবেন, তাহলে দেখবেন আপনি মোটামুটি একটা প্রস্তুতি আপনার তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা দুইটা থিওরাম দেখতে পাচ্ছি। এইটা মোটামুটি কনফার্ম, এটা আমরা ক্লাসে সলভ করে দেব, আপনাদেরকে সলভ করে দিব। এইটা হচ্ছে 3 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, আর এই প্রশ্নটা মোটামুটি 100% আসবে এবং এটা হচ্ছে 7 মার্কসের জন্য। ঠিক আছে, কত মার্কসের জন্য? 7 মার্কসের জন্য। কথাগুলো একটু শুনবেন। ঠিক আছে, দেখেন এই দুইটা প্রশ্নের মধ্যে একটু আমরা বোঝার চেষ্টা করি যে কি কি চেয়েছে। দেখেন এখানে বলেছে যে যদি সাধারণ দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণকে সাধারণ দ্বিঘাত সমীকরণ বলা হয়, এই সাধারণ দ্বিঘাত সমীকরণটা এক জোড়া সরল রেখা প্রকাশ করবে, যদি করে তাহলে এই অংশটা সমান 0 হবে, এইরকম আসতে পারে। আবার এই যে আপনার সাধারণ দ্বিঘাত সমীকরণ, এই সাধারণ দ্বিঘাত সমীকরণের ছেদ বিন্দুর স্থানাঙ্ক, এইটাকে যদি আমরা আলফা দ্বারা প্রকাশ করি আর এটাকে যদি আমরা বিটা দ্বারা প্রকাশ করি, তাহলে এইটা হচ্ছে সরল রেখা দ্বয়ের ছেদ বিন্দুর স্থানাঙ্ক। এই হচ্ছে আমাদের টোটাল কনসেপ্ট এবং এই দুইটাই থেকে আশা করি একটা কনফার্ম পাবেন, তবে মোস্ট প্রবাবলি এই দুইটাই আপনাদের পরীক্ষাতে আসবে, এই দুইটাই পরীক্ষাতে আসবে। আচ্ছা, তারপরে দেখেন আমরা একটু দ্রুত আলোচনা করব। তারপর দেখেন এই যে দিক কোসাইনের মৌলিক উপপাদ্য, এইটা কনফার্ম 3 মার্কসে আসবে, ভাগ্য ভালো থাকলে এটা 7 মার্কসেও আসতে পারে। এই 2 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যদি আসে তাহলে হচ্ছে 7 মার্কসে আসবে। তবে এইটা কনফার্ম থাকেন এই দুইটা থেকে আপনার একটা প্রশ্ন আপনার 100% আসবে। দেখেন আমি জাস্ট হাইলাইট করা বিষয়গুলোকে আগে এখানে একটু বলে দিচ্ছি, তারপর আমরা গাণিতিক অনেকগুলো প্রশ্ন আমরা এই ক্লাসে সলভ করব এবং গুরুত্বপূর্ণ কিছু থিওরাম আমরা আপনাদের বা গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক সমস্যা আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজেও আমরা আপলোড করে দেব। ঠিক আছে, এতটুকু পর্যন্ত দেখেন দিক কোসাইনের মৌলিক উপপাদ্য, এই প্রশ্নটা দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে যে দিক কোসাইনের মৌলিক উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করা, এইরকম আসতে পারে। অথবা বলতে পারে যদি এল এম এন এগুলো দিক কোসাইন হয় তাহলে আপনাকে প্রমাণ করতে হবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এই বিষয়টা আপনাকে প্রুফ করতে হবে, এইটাকে বলা হয় দিক কোসাইনের মৌলিক উপপাদ্য। ঠিক আছে, এই প্রশ্নটা দুই রকম আসতে পারে। প্রথমত হচ্ছে এখানে দুইটা দিক কোসাইন দেয়া আছে এবং দুইটা সরল রেখা দেয়া আছে, তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আপনাকে বলতে পারে যে cos থিটা সমান এই অংশটাকে প্রুফ করার জন্য। ঠিক আছে, আরেকটা হচ্ছে যদি সরল রেখা দিয়ে লম্ব হয় তখন, বা এই সরল রেখা দিয়ে লম্ব হওয়ার শর্তটা অ্যাকচুয়ালি কি, এই শর্তটা আপনাকে প্রুফ করতে হবে। শর্তটা হচ্ছে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু হচ্ছে 0। মানে এই দুইটা থেকে আপনারা কনফার্ম একটা প্রশ্ন পাবেন। যদি চেঞ্জ হয়ে আসে তাহলে কিভাবে চেঞ্জ হতে পারে সেইটাও আমি আপনাদেরকে এখান থেকে বলে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা আরেকটু আসি এখানে, এটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না আসলে। দেখেন এখান থেকে আমরা একটু বুঝি, এই যে আপনার সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এইবার আসার সম্ভাবনা খুবই বেশি প্রশ্নটা। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তারপর হচ্ছে এই যে প্রশ্নটা যে আপনাকে প্রমাণ করতে হবে এল এম এন, তারপর হচ্ছে এ বি সি সমান হচ্ছে এই পার্ট। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে প্রশ্নটা এটা হচ্ছে ছোট প্রশ্নের জন্য আসতে পারে, ছোট প্রশ্নের জন্য আসতে পারে, 2-3 লাইনে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যায়। এইটাও যদি আসে তাহলে হচ্ছে 3 মার্কসে আসবে। খুবই ছোট্ট প্রশ্ন এবং এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসার পসিবিলিটি খুবই বেশি, পরীক্ষাতে আসার পসিবিলিটি খুবই বেশি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন, তারপর হচ্ছে আমরা গাণিতিক সমস্যাতে যাব। এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা একটু বলেন। আমাদের সাথে 176 জন যুক্ত আছেন, একটু দ্রুত রেসপন্স করবেন
এতটুকু পর্যন্ত যদি আপনাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা গাণিতিক যে গুরুত্বপূর্ণ প্রবলেম গুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে, একটু বলেন যে এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা। আমাদের সাথে 176 জন শিক্ষার্থী যুক্ত আছেন। আমরা আশা করি সবাই কথা বলবেন এবং আমরা সামনে আগাবো। খুব দ্রুত আমি লাইভটা শেষ করে দিব। আমরা অপ্রাসঙ্গিক কোনো কথা এখানে বলবো না, যত দ্রুত শেষ করা যায় আপনাদের জন্য ভালো। আপনাদের ক্লিয়ার কিনা এইটা বলেন। এখানে আমি টোটাল মেবি 6 থেকে 7টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এই 6 থেকে 7টা প্রশ্নের মধ্যে আপনারা পরীক্ষাতে 4 থেকে 5টা প্রশ্ন কমন পাবেন। ঠিক আছে, থিওরিটিক্যাল বিষয়গুলো থেকে প্রশ্ন পরীক্ষাতে আসবেই, তো ওইগুলোকে স্কিপ করার টোটালি কোনো সুযোগ নাই। যদি আপনি এগুলোকে স্কিপ করেন তাহলে এইটা আপনার জন্যই হানিকারক হবে, কারণ ম্যাক্সিমাম প্রবলেম আপনি সলভ করতে পারবেন না। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখানে আমি যে প্রবলেমগুলো দেখিয়েছি ওইগুলোর ক্লাস আমি আপনাদেরকে সলভ করে দেখাতে পারবো না এই ক্লাসে। এর বাইরে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বা যে গাণিতিক সমস্যাগুলো ইম্পর্টেন্ট আসার মতো সেইটাও আমি আপনাদেরকে একটু দেখাবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মিস হয়েছে, আমি একটু বলে নিচ্ছি। এখান থেকে দেখেন, আমরা একটু এখান থেকে আসি। দেখেন, একটু আমার কথাটা শুনেন এখান থেকে। দেখেন, এই যে আমরা 3 নম্বর প্রশ্নটা লিখেছি, দেখেন এইটা পরীক্ষাতে ভাই 100% আসবে। ঠিক আছে, এইটা পরীক্ষাতে 100% আসবে। এইটার ক্লাস আমি দেব না, এইটার ক্লাস আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। দেখেন, এই হচ্ছে একটা সরল রেখা, এই হচ্ছে একটা সরল রেখা। তাহলে এখানে দুইটা সরল রেখার এই যে ন্যূনতম দূরত্ব, এই দুইটা সরল রেখা ন্যূনতম দূরত্ব এবং ন্যূনতম দূরত্ব রেখার যে সমীকরণ নির্ণয়, এই টাইপের একটা প্রশ্ন প্রতি বছর আসে এবং আসবে, প্রতি বছর আসে এবং এইবারও আসবে। 7 মার্কস মোটামুটি কনফার্ম আপনারা এই নিয়ম থেকে পাবেন। ঠিক আছে ভাই, আমার জন্য দোয়া করবেন যেন পরের বছর বউ নিয়ে আপনার ক্লাস দেখতে পারে। শুধু বউ নিয়ে আপনি কেন খুশি থাকবেন ভাই, বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে দেখেন, এটা সুন্দর। ঠিক আছে, এটা সুন্দর। স্লাইড গুলা, হ্যাঁ ঠিক আছে, স্লাইড গুলো আমি ক্লাস শেষ করে পেজে আপলোড করে দেবো। ঠিক আছে, আজকে এই ক্লাসটা শেষ হওয়ার পরে যতগুলো গাণিতিক সমস্যা আমরা সলভ করে দেবো সবগুলো পেজে আমি আপলোড করে দেবো। ঠিক আছে, হ্যাঁ ক্লাস রেকর্ডেড থাকবে, বাট পেজ থেকে মেবি আপনারা দেখতে পারবেন না। আমি ক্লাসটা শেষ হলে আমাদের ইউটিউব চ্যানেলে আমি এই ক্লাসটা আপলোড করে দেবো, সেখান থেকে দেখবেন। সেখানে আমি 1080 করে দিয়ে দিব। ক বিভাগের প্রশ্নগুলা আসলে ফার্স্ট ইয়ারে দেখলাম আপনাদের যে প্রশ্নগুলো হয়েছে সেইগুলোর মধ্যে এই ক বিভাগের প্রশ্নগুলা আপনার নতুন নতুন প্রশ্ন আসে, সেক্ষেত্রে একটু বেশি পড়াটাকে আমি বেশি প্রাধান্য দিয়েছি। আর আরেকটা সমস্যা হচ্ছে, আজকের এই ক্লাসটা আমি কত সমস্যার মধ্যে নিতেছি আপনারা হয়তো বুঝবেন না। আমার টোটাল রুমের সেটআপ চেঞ্জ, কিছুই নাই। এই যে এটাকে স্ট্যান্ডটাকে অনেক কষ্টে আমি এখানে রাখছি, রাইকা হচ্ছে ক্লাস নিতেছি, বুঝতে পারছেন? খুবই বাজে অবস্থা রুমের। ঠিক আছে, আমি আসলে ভাই এত সময় করে দেখেও আসলে আমি দিতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা এখন একটু গাণিতিক সমস্যাতে যাই। আমরা একটু গাণিতিক সমস্যাতে। দেখা যাচ্ছে, এটাকে আমরা দেখতে পাচ্ছি? একটু দেখেন তো, বোর্ড কি ক্লিয়ার? ক্লিয়ার থাকলে আমরা দ্রুত ক্লাস আগাবো। সাগর সাহা চন্দ্র, আপনি কবে বিয়ে করবেন? খুব শীঘ্রই, ঠিক আছে, খুব শীঘ্রই করে ফেলবো, সমস্যা নাই। রেকর্ড ক্লাস একটু ফাস্ট দিয়েন। দেখেন ভাই, এই ক্লাসটা করার পরে ওইটাকে এডিট করতে হয়, এডিট করতে হিউজ টাইম লাগে ভাই, তারপর আবার আপলোড হতে অনেক সময় লাগে, মোটামুটি মনে করেন ঘন্টা 1.5 ঘন্টা টাকা যেটা আপলোড করা যাবেই না। ঠিক আছে, 2 নম্বরটা দিক কোসাইন ছাড়া এসডি বের করা যাবে? সব ক্ষেত্রে কোসাইন বের করতে হবে না, সব ক্ষেত্রে কোসাইন বের করার দরকার নেই, আপনি অন্যভাবেও এটাকে বের করতে পারবেন। বোর্ডের লেখাগুলো কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু বলেন। আমি এটাকে ওই যে আপনার নোটের মধ্যে নিয়ে দেখালে ভালো হতো, বাট এটা দেখানোর মতো আসলে সময় আমার নাই বা এই সুযোগটা আমি করতে পারি নাই, যার কারণে আমি পিডিএফ এর মধ্যে আপনাকে দেখাচ্ছি। ক্লাসটা রেকর্ড হবে, হ্যাঁ আমি পেজে ইউটিউব চ্যানেল আপলোড করে দিব। এই আপনারা একটু কথা বলেন, দেখা যাচ্ছে এটা নাকি আরো জুম করব? জুম করলে এটা ফেটে যাবে, এদিকে দেখা যাচ্ছে না? এটা জুম করলে কিন্তু ফেটে যাবে, এটা হচ্ছে সমস্যা। দেখেন তো, ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে, তো চলুন আমরা আলোচনা করি। দেখেন, এখানে আমরা আগে একটু বোঝার চেষ্টা করব যে আমাদের প্রশ্নটি কি চেয়েছে এবং আমরা কি বের করব। আমি খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বাট ক্যালকুলেশন গুলো আমি করে দিব না, এগুলো আপনারা নিজে নিজে করতে পারবেন, জাস্ট মূল বিষয়গুলো আমি দেখিয়ে দিব। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি।
পাস করার জন্য যা যা দরকার সেগুলি আমরা এখানে আলোচনা করতেছি। আর জুম করা যাবে না, আর জুম করা সম্ভব না, ঠিক আছে, আর জুম করা সম্ভব না ভাই। দেখেন মূল বিন্দুকে 2, 3 বিন্দুতে স্থানান্তর করে, একটু বুঝতে হবে, মূল বিন্দুকে কোনো একটা বিন্দুতে স্থানান্তর করা একটা বিষয়, তারপর কি বলেছে যে 2, 3 বিন্দুতে স্থানান্তর করে অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করতে হবে। তার মানে এখানে দুইটা কাজ। প্রথম কাজ হচ্ছে যে মূল বিন্দুকে 2, 3 বিন্দুতে স্থানান্তর করতে হবে, অর্থাৎ আমাদের আগে যেটা মূল বিন্দু ছিল সেটাকে 2 এবং 3 বিন্দুতে স্থানান্তর করতে হবে। যদি আমরা চিত্রটা একটু দেখি তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। তো মূল বিন্দুকে আমরা 2, 3 বিন্দুতে স্থাপন করব। দেখেন 2, 3 বিন্দুতে স্থাপন করব, তার মানে এক্স অক্ষ বরাবর 2, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 3। তাহলে দেখেন এক্স অক্ষ বরাবর 2, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 3, তাহলে এই যে বিন্দুটা এটা হচ্ছে নতুন বিন্দু, ঠিক আছে। আচ্ছা যদি করি তাহলে যে নতুন সমীকরণটা পাবো সেইটার ক্ষেত্রে এক্স এর যে স্থানাঙ্ক, দেখেন এখানে যে 0, 0 ছিল, মূল বিন্দু মানে হচ্ছে 0, 0, তার মানে এক্স এর মান 0, ওয়াই এর মানও কত 0। কিন্তু যখনই আমরা মূল বিন্দুকে 2, 3 বিন্দুতে স্থাপন করেছি তখন এই এই আপনার যে এক্স ছিল সেই এক্স এর পরিবর্তে এক্স এর জায়গাতে হয়ে যাবে x+2, কারণ এই যে এইদিকে 2 ঘর বৃদ্ধি পেয়েছে। তো আপনার যে সমীকরণটা এখানে ছিল, দেখেন এই যে আপনার সমীকরণটা ছিল, এই সমীকরণের এক্স এর জায়গাতে, এই সমীকরণের এক্স এর জায়গাতে জাস্ট লিখবেন x+2, আর ওয়াই এর জায়গাতে লিখবেন কি, দেখেন 3, তার মানে ওয়াই এর জায়গাতে লিখবেন আপনি y+3, মানে এক্স এর যে স্থানাঙ্ক ছিল তার সাথে 2 যোগ করা হয়েছে। দেখেন এক্স এর যে মান ছিল তার সাথে 2 যোগ করা হয়েছে, ওয়াই এর যে মান ছিল তার সাথে 3 যোগ করা হয়েছে। সো জাস্ট এক্স এর জায়গাতে x+2, ওয়াই এর জায়গাতে y+3, এই যে দেখেন 3, ওইটা লিখে আপনার ওই যে সমীকরণটা ছিল ওইটাকে জাস্ট কনভার্ট করে দিবেন। তাহলে এখানে ছিল 3x², এই যে দেখেন এটা হচ্ছে x, x এর পরিবর্তে x+2, 2xy, y এর পরিবর্তে হচ্ছে y+3, তারপর বাকি যা ছিল x এবং y এর জায়গাতে জাস্ট মানটা বসিয়ে দিবেন, ঠিক আছে। বসানোর পরে জাস্ট ক্যালকুলেশন, দেখেন x+2 হোল স্কোয়ারটা হয়ে যাবে এরকম, এই দুইটাকে গুণ করলে এরকম, এইটাকে স্কোয়ার করলে এরকম, এইগুলাকে 18 দ্বারা গুণ করবেন, 22 দ্বারা গুণ করবেন, 50 দ্বারা গুণ করবেন, তারপর ক্যালকুলেশন করলে আপনি এতটুকু পাবেন। এইগুলো যদি আপনি না বুঝেন ভাই তাহলে ক্লাস করার দরকার নাই, ঠিক আছে। এইগুলো যদি না বোঝেন তাহলে ক্লাস করে সময় নষ্ট করার কোনো দরকার নাই, জাস্ট ক্যালকুলেশন। আমি জাস্ট মূল বিষয়টাকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম বলেছে মূল বিন্দুকে 2, 3 বিন্দুতে স্থানান্তর করতে হবে, তার মানে আগে যেটা 0 বিন্দুতে ছিল সেটা হয়ে যাবে x+2, মানে x এর মান 0 ছিল, এখন x এর জায়গাতে আমরা লিখবো x+2, y এর জায়গাতে লিখবো y+3, কারণ এখানে x এর স্থানাঙ্ক হচ্ছে, এখানে x এর স্থানাঙ্ক হচ্ছে আপনার 2 আর y এর স্থানাঙ্ক হচ্ছে কত 3। দেখেন x এর স্থানাঙ্ক হচ্ছে 2, y এর স্থানাঙ্ক হচ্ছে 3, ঠিক আছে। ক্যালকুলেশন করলে আপনি এইরকম একটা স্ট্রাকচার পেয়ে যাবেন, এরকম একটা স্ট্রাকচার পেয়ে যাবেন। এইটা হচ্ছে আমরা জাস্ট এই যে 2, 3 বিন্দুকে স্থানান্তর করা হয়েছে এই বিষয়টা থেকে আমরা এই লাইন থেকে পেয়েছি, ঠিক আছে। এখন দেখেন বলেছে কি, প্রথম বিষয়টা শেষ, দ্বিতীয়ত বলেছে যে অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করতে হবে, মানে ঘুরাতে হবে। 45 ডিগ্রি কোণে কি করতে হবে, ঘুরাতে হবে। এখন আসেন যদি আমরা ঘুরাই তখন কি হবে, দেখেন যদি অক্ষদ্বয়কে আমরা 45 ডিগ্রি কোণে ঘুরাই, এখানে হ্যাঁ এই জায়গাতে থাক, তাহলে দেখেন যদি আমরা অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে ঘুরাই তখন কি হবে। সো আমাদের সমীকরণটা কি ছিল, 3x², আমি এখানে একটু লিখি, 3x² প্লাস 3y² প্লাস 2xy মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0, -1 ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের এই যে সমীকরণ, 1 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণকে কত ডিগ্রি কোণে ঘোরাতে হবে, 45 ডিগ্রি কোণে আবর্তন করতে হবে, ঠিক আছে। তাহলে এই সমীকরণের আমরা এখানে প্রথমে কি লিখবো, 3 লিখবো, x এর জায়গাতে আমরা লিখবো x cos থিটা, থিটা বলতে কত ডিগ্রি, এই যে দেখেন 45 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের থিটার মান, তাহলে x cos থিটা অর্থাৎ 45 ডিগ্রি, তারপর হচ্ছে মাইনাস y sin থিটা অর্থাৎ 45 ডিগ্রি, তারপর হচ্ছে 3y², সো আমরা লিখবো 3, y এর জায়গাতে আমরা লিখবো x cos 45 ডিগ্রি প্লাস y sin 45 ডিগ্রি। এখন এখানে মূল বিষয়টা কি আমরা একটু বুঝি, 45 ডিগ্রি মূল বিষয়টা কি, মূল বিষয়টা হচ্ছে জাস্ট x এর জায়গাতে, মানে x যতগুলো x আছে প্রত্যেকটা x এর জায়গাতে আপনাকে লিখতে হবে, দেখেন প্রত্যেকটা x এর জায়গাতে আপনাকে লিখতে হবে x cos থিটা মাইনাস y sin থিটা, আর y এর জায়গাতে লিখতে হবে x cos থিটা প্লাস y sin থিটা, y sin থিটা।
মানে এক্স এর যে মান সেই মানের মধ্যে হচ্ছে মাইনাস, ওয়াই এর মানে হচ্ছে প্লাস। জিজ্ঞাসা যদি করেন কিভাবে, তাহলে সহজ কথা হচ্ছে সূত্র। এই অধ্যায়ের বেসিক ক্লাসে আলোচনা করা হয়েছে, কিন্তু এখন বেসিক বোঝানো সম্ভব না, জাস্ট এই বিষয়টা মনে রাখবেন। এখন দেখেন, যদি পরীক্ষাতে বলে যে 45 ডিগ্রি না, অন্য যে কোনো একটা কোণ দেয়, সব ক্ষেত্রে বিষয় একই, ফর্মুলা সেম, জাস্ট থিটার জায়গাতে যে কোণটা দেয়া থাকবে সেইটা বসিয়ে দিবেন, কাহিনী শেষ। তাহলে দেখেন এই সমীকরণ যা ছিল, একটু লক্ষ্য করে, এই যে সমীকরণ ছিল 3x², এই যে দেখেন এটা হচ্ছে x, এই হচ্ছে স্কয়ার, প্লাস 3y², যে 3y² প্লাস 2xy, 2xy, তারপর হচ্ছে -1। এখন জাস্ট এই যে মানগুলো বসিয়ে দিবেন। কিসের মান বসাবেন? sin 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, এই যে মান। যেমন আমরা কি জানি, sin 45 ডিগ্রি মান বসাবো আমরা 1, sin 45 ডিগ্রি মান কি 1 না, 1/√2। তারপর হচ্ছে cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। এই প্রসেসিং এ জাস্ট এখানে মানগুলো বসিয়ে দিবেন, বসিয়ে ক্যালকুলেশন করলে আপনার আনসার চলে আসবে। ঠিক আছে, দেখেন এই যে দেখেন বসানো হয়েছে মান, বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করলে যা পাবেন সেটাই হচ্ছে আপনার রূপান্তরিত সমীকরণ। ক্লিয়ার কিনা বলেন, দ্রুত বলবেন, ঠিক আছে, দ্রুত বলবেন, ক্লিয়ার কিনা বলেন। সবাই দ্রুত রেসপন্স করবেন প্লিজ, ঠিক আছে, আপনারা দ্রুত রেসপন্স করলে আমরা দ্রুত ক্লাসটা শেষ করে দিব। ক্লাস হচ্ছে ভেক্টর জিওমেট্রি এর, সবাই একটু রেসপন্স করেন ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে আমরা সামনে আগাবো, ঠিক আছে, আপনাদের ক্লিয়ার হলে আমরা সামনে আগাবো। ঠিক আছে, সবাই একটু রেসপন্স করেন, আমরা নেক্সট ক্লাসে যাই। সো ওকে, আচ্ছা দেখেন এখানে খুব সহজ একটা প্রশ্ন, এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেয়া আছে, দ্বিঘাত সমীকরণ। তো বলা হয়েছে যে এই সমীকরণ থেকে একঘাত বিশিষ্ট পদগুলোকে অপসারণ করতে হবে। একঘাত বিশিষ্ট পদ বলতে বোঝানো হয় যার ঘাত হচ্ছে 1, যার ঘাত কত 1। তাহলে দেখেন এটা কিন্তু দ্বিঘাত, কারণ এখানে x এর ঘাত 2, 2xy, দেখেন 2xy, এটার ঘাতও কিন্তু 2, x এর ঘাত 1, y এর ঘাত 1, যোগ করলে হচ্ছে 2, এটার ঘাতও হচ্ছে 2। তার মানে এই যে পদগুলো আছে এগুলোকে অপসারণ করতে হবে, মানে এইগুলাকে বাদ দিতে হবে। ঠিক আছে, এইগুলাকে কি করতে হবে, বাদ দিতে হবে। এই যে দেখেন এখানে x এর ঘাত 1, সরি x এর ঘাত 1, y এর ঘাত 1, এই যে এগুলাকে হচ্ছে আমাদের বাদ দিতে হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে এখানে মূল কনসেপ্ট। তো প্রথমে আমরা কি করব, প্রথমত আমরা আমাদের যে সমীকরণটা ছিল, সো দেখেন প্রথমত আমাদের যে সমীকরণটা ছিল সেই সমীকরণটা আমরা লিখবো। এখন একঘাত বিশিষ্ট পদ অপসারণ করার জন্য আপনাকে আপনার যে সমীকরণ দেয়া আছে ওইটাকে আপনার সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করতে হবে। এই যে সমীকরণ, এটাকে সাধারণ দ্বিঘাত সমীকরণ বলা হয়। ax² + 2hxy + by² + 2gx + 2fy + c = হচ্ছে 0। এটা হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ। এখন এটার সাথে যদি আমরা এটাকে কম্পেয়ার করি, তাহলে x² এর সহগ হচ্ছে a, তাহলে এখানে x² এর সহগ হচ্ছে 1, তার মানে a সমান 1। তারপরে হচ্ছে y² এর সহগ হচ্ছে b, এখানে y² এর সহগ হচ্ছে 3। তারপর হচ্ছে 2hxy, দেখেন 2hxy সমান হচ্ছে 2xy, আমরা লিখলাম 2xy। সো 2xy, xy মানে 2xy কাটা, তাহলে h সমান হচ্ছে 1, এই যে h সমান 1। এভাবে আপনার বাকিগুলোর সাথে কম্পেয়ার করে g, f, c সবগুলোর মান প্রথমে আমরা বের করে ফেলবো। ঠিক আছে, এখন দেখেন বলা হয়েছে কি যে একঘাত বিশিষ্ট পদগুলোকে অপসারণ করতে হবে, মানে বাদ দিতে হবে। এখন একঘাত বিশিষ্ট পদ যদি আমরা অপসারণ করতে চাই, তাহলে আপনার যে মূল বিন্দু ছিল, ওই মূল বিন্দুকে আমরা আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করব। এবং আলফা বিটা বিন্দুর কিন্তু সূত্র আছে, আলফা সমান হচ্ছে fs - bg/ab - a², বিটা সমান হচ্ছে gh - f/ab - a²। এখান থেকে আপনি এই যে মানগুলো বের করেছেন, এই সবগুলো মানের উপর ভিত্তি করে আপনি আলফা এবং বিটা এর মান বের করবেন। কি করবেন, আলফা এবং বিটা এর মান বের করবেন। এতটুকু পর্যন্ত আশা করি আমরা ক্লিয়ার। ঠিক আছে, এখন আমাদের কাজ কি, এই যে আলফা এবং বিটার মান বের করলাম, এরপরে আমাদের কাজটা কি দেখেন, একটু আমরা আসি 1 নং সমীকরণ থেকে। যদি আমরা একঘাত বিশিষ্ট পদ অপসারণ করি, দেখেন 1 নং থেকে যদি আমরা এগুলো অপসারণ করি, তাহলে
এই যে পদগুলো আছে, এই যে অংশটা আছে, এই অংশের পরিবর্তে আমরা দিয়ে দিব C1, মানে একঘাত বিশিষ্ট সবগুলো পদ আমরা অপসারণ করে দিব, এইটার পরিবর্তে দেব আমরা C1। এরপরে হচ্ছে আমরা যে ভ্যালুগুলো বের করেছি এগুলোর উপর ভিত্তি করে আমরা সামনে আগাবো। তো দেখেন প্রথমে আমরা কি করেছি, যে আমরা এখানে থেকে কি করেছি, এটাকে আমরা জাস্ট C1 লিখেছি। এখন এই যে C1, এই C1 সমান হচ্ছে আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি। কোথা থেকে পেয়েছেন? এটা সূত্র ভাই, এই সবগুলো হচ্ছে সূত্র, ঠিক আছে, এই সবগুলো হচ্ছে সূত্র। হুট করে যারা করতে আসবেন তাদের মনে অনেক প্রশ্ন আসবে। এই ক্লাসটা হচ্ছে যাদের পূর্ব ধারণা আছে এই বিষয়গুলো সম্পর্কে, শুধু এবং শুধুমাত্র তাদের জন্য। যারা এর আগে পড়াশোনা করেনি তারা এগুলো কিছুই বুঝবেন না, ঠিক আছে। আচ্ছা, সো এখান থেকে আমরা C1 এর মানটা বের করব। সো C1 এর মধ্যে আলফা আছে, জি আছে, বিটা আছে, এফ আছে এবং সি আছে, পাঁচটা মান আছে। এই পাঁচটা মান যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা এখান থেকে কিন্তু C1 এর মানটা পেয়ে যাব, ঠিক আছে। এখন এই C1 এর মান এই জায়গাতে বসিয়ে দিলে আপনার যে সমীকরণটা আসবে সেটি হচ্ছে নতুন সমীকরণ। এবং এই সমীকরণের মধ্যে দেখেন কোথাও কিন্তু একঘাত বিশিষ্ট পদ নাই। এই যে 13, এইটাতে কিন্তু কোনো ঘাত নাই, এটা যখন শূন্য ঘাত, এটা ঘাত কত? শূন্য। এটার ঘাত কত? এটার ঘাত হচ্ছে শূন্য, এটার ঘাত হচ্ছে শূন্য। তাহলে এই যে দেখেন এটা হচ্ছে দ্বিঘাত দ্বিঘাত দ্বিঘাত, এটাই হচ্ছে আমাদের রূপান্তরিত সমীকরণ। ক্লিয়ার কিনা একটু বলেন। কত সূত্র যে শিখলাম আর বললাম, এইটাই সায়েন্স ভাই। গণিত নিয়ে পড়াশোনা করবেন আর সূত্র মুখস্থ করবেন না, এটা কি হয় নাকি? সূত্র তো ভাই গণিতের অবিচ্ছেদ্য অংশ, আপনার লাইনে লাইনে সূত্র করতে হবে, ঠিক আছে। সূত্রের কোনো বিকল্প নাই, সূত্রের কোনো বিকল্প নাই। আচ্ছা একটু বলেন, ক্লিয়ার কিনা একটু বলেন। আপনারা দ্রুত রেসপন্স করবেন তাহলে আমরা দ্রুত আগাবো। ওকে, কোন প্রশ্নটা কোন অধ্যায়ের? এগুলো প্রথম অধ্যায়ের প্রশ্ন, স্থানান্তর রূপান্তর, স্থানাঙ্ক রূপান্তর, ঠিক আছে, স্থানাঙ্ক রূপান্তর। ইউটিউবে আপলোড দিয়ে রাখেন, হ্যাঁ আপলোড করবো, ঠিক আছে। হ্যাঁ রেকর্ড ক্লাস ইউটিউবে আপলোড করে দিব। দেখেন ভাই, এই যে যারা আগে ক্লাস করেন নাই বা এই বিষয়গুলো সম্পর্কে জানেন না, এই যে আমি এখানে বললাম আপনাকে এই যে সূত্র, আপনারা একটু পরে গিয়ে বলবেন যে দাদা তো এটা আমাকে মুখস্থ করাই দিয়েছে অঙ্ক, কিন্তু এটা অ্যাকচুয়ালি মুখস্থ না ভাই, এইটার উপরে একেবারে ডিটেইলস ক্লাস আছে আমাদের কোর্সের মধ্যে, কিন্তু এখন এগুলো বোঝানো সম্ভব না। সো আপনি যদি এগুলো আগে থেকে না জানেন তাহলে এখানে থেকে আপনি কি শিখবেন বলেন? আপনার তো আগে মোটামুটি একটা ধারণা থাকতে হবে যে আসলে জিনিসটা কি, এটা খায় নাকি মাথায় দেয়, এই জিনিসটা তো আপনার জানতে হবে, তাই না? লাস্ট ওয়ান, এই চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন দেখাচ্ছি, আশা করি একটা প্রশ্ন পরীক্ষাতে চলে আসবে। ওকে আসেন, আমি খুব দ্রুত শেষ করে দিব, ঠিক আছে। সো এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে বলেছে একঘাত বিশিষ্ট পদ অপসারণের জন্য, ও সরি এই পেজটা আবার চলে আসছে, তাই না? মাত্রই তো এটা করালাম। হ্যাঁ এই যে লাস্ট ওয়ান, এই অধ্যায়ের লাস্ট ওয়ান প্রশ্ন। C1 ইকুয়াল টু, হ্যাঁ মাইনাস দিয়ে শুরু হবে, মাইনাস দিয়ে দিবেন, ঠিক করে দিবেন এটা, ঠিক আছে। এটা ভুলবশত মাইনাস দেওয়া হয়নি, মাইনাস সহ, ঠিক আছে, মাইনাস সহ। আচ্ছা, সো এখানে একটা আমরা দেখতে পাচ্ছি যে দ্বিঘাত সমীকরণ দেয়া আছে। এই সমীকরণ থেকে 3 ধরনের কথা বলা হয়েছে। একটু লক্ষ্য করেন আগের প্রশ্নের সাথে এই প্রশ্নের তফাৎটা অ্যাকচুয়ালি কোথায়। আগের প্রশ্নের মধ্যে বলা হয়েছিল একঘাত বিশিষ্ট পদ অপসারণ করার জন্য, কিন্তু এখানে বলা হয়েছে এক্স ওয়াই এবং এক্স ওয়াই। এই এক্স ওয়াই কিন্তু দ্বিঘাত বিশিষ্ট, আর এই দুইটা হচ্ছে একঘাত বিশিষ্ট। তার মানে আপনাকে এই সমীকরণের এক্স যুক্ত যত পদ আছে, এক্স মানে শুধু এক্স এরকম পদ রাখা যাবে না, শুধু ওয়াই এইরকম পদ রাখা যাবে না, আবার এক্স এবং ওয়াই একসাথে আছে এমন পদও রাখা যাবে না। তাহলে দেখেন এই যে দেখেন এখানে এক্স স্কোয়ার, এটাকে রাখা যাবে, কিন্তু এখানে এক্স ওয়াই আছে, সেটাকে রাখা যাবে না। এখানে এক্স আছে, সেটাকে রাখা যাবে না। ওয়াই আছে, এখানে রাখা যাবে না। তার মানে শুধু ওই পদগুলোই আমরা লিখতে পারবো যেইগুলোর উপর কি আছে, স্কোয়ার আছে, মনে করেন এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার, এবং যেটা হচ্ছে ধ্রুবক পদ। তো আমাদের এই প্রশ্নটা যখন আমরা সমাধান করব তখন আমাদের যে সমাধানটা হবে বা নতুন সমীকরণটা হবে সেইটার মধ্যে এক্স ওয়াই এক্স ওয়াই এই পদগুলা থাকা যাবে না, ঠিক আছে। আসেন, মেজর নন মেজর সবাই করতে পারবে, ঠিক আছে, দুইটাই হয়, খায় আর মাথায় দেয়, সমস্যা নাই ভাই, দেন মাথায়, সমস্যা কি। সো প্রথমত আমরা এখানে সমীকরণটা আমরা লিখলাম, লিখে এটাকে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করব, কম্পেয়ার করে এ এইচ বি জি এফ সি,
হিজিবিজি এই টাইপের আর কি, এই মানগুলোকে জাস্ট বের করে দিবেন। বের করে মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করে দিবেন। কিসের জন্য? একঘাত বিশিষ্ট পদ অপসারণের জন্য, অর্থাৎ XY পদ অপসারণের জন্য। এই যে একটু আগে আমরা করলাম, XY পদ অপসারণের জন্য আপনাকে ওই যে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করতে হবে, করে আলফা এবং বিটা পাবেন। তারপর এই অংশটাকে আপনি কি ধরবেন? C1 ধরবেন, এবং C1 সমান কি? মাইনাস আলফা এইচ প্লাস বিটা, যে সূত্রটা আমি ভুলে গেছি ওই সূত্রটা বসাবেন, বসিয়ে C1 এর মান বের করবেন, বসিয়ে দিবেন। তাহলে আপনি একঘাত বিশিষ্ট পদ অপসারণ করে সমীকরণটা পেয়ে যাবেন। তারপর হচ্ছে XY পদ অপসারণ করতে হবে। সো এখানে আমরা কি করব? আমরা একঘাত বিশিষ্ট পদ অপসারণের জন্য মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করব। মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করব। স্থানান্তর করার পরে দেখেন, স্থানান্তর করার পরে এই যে আমরা এখানে আলফা যে সূত্রটা আছে, আমরা সূত্রটা লিখব। আমরা কি করব? আমরা আলফা সূত্রটা লিখলাম, বিটা সূত্রটা লিখলাম। তারপর এই যে মানগুলো আমরা বের করেছি তুলনা করে এই মানগুলো এখানে বসাবো, বসিয়ে আমরা আলফা এবং বিটা এর মান বের করে দেব, সেম আগের প্রশ্নের মতো। এখন একঘাত বিশিষ্ট পদ অপসারণ করার জন্য এই অংশের পরিবর্তে জাস্ট আমরা লিখবো প্লাস C1, এবং C1 এর যে সূত্রটা আছে সেটা বসাবো। বসিয়ে আমরা ওই যে এই মানগুলোর উপর ভিত্তি করে আমরা C1 এর মান বের করব। বের করে এখানে বসিয়ে দিলে যে সমীকরণ আসবে সেটা হচ্ছে একঘাত বিশিষ্ট পদ অপসারণ করে রূপান্তরিত সমীকরণ। আসেন দেখি। এই যে দেখেন, আমরা এখানে C1 লিখলাম এবং এখানে C1, এই C1 এর সূত্রের মধ্যে মাইনাস নাই তো? আপনি মাইনাস কোথা থেকে পাইছেন? এখানে মাইনাস নাই তো। তারপর এখানে সূত্র বসানো হয়েছে, মান বসানো হয়েছে -10 এখানে বসিয়ে দিলে যা পাবেন সেটি হচ্ছে আপনার আনসার। ঠিক আছে। সো এতক্ষণ আমরা যা করেছি সেটা হচ্ছে একঘাত বিশিষ্ট পদ অপসারণের জন্য। কি করেছি আমরা? একঘাত বিশিষ্ট পদ অপসারণ। দ্যাট মিন্স আমরা এখান থেকে x এবং y যুক্ত পদকে অপসারণ করেছি। এখন আমরা XY পদ অপসারণ করব। XY পদ অপসারণের জন্য এই যে আমাদের একঘাত বিশিষ্ট পদ অপসারণ করে আমরা যে রূপান্তরিত সমীকরণ পেয়েছি সেই সমীকরণকে আমরা আগে বের করতে হবে। যেমন আমাদের এই কোয়েশ্চেনের মধ্যে যদি এই অংশটা না থাকতো, তাও আপনাকে এই অংশটা করতে হবে। অর্থাৎ XY যুক্ত পদ অপসারণ করতে হলে আপনাকে x এবং y যুক্ত পদকে অপসারণ করে যে রূপান্তরিত সমীকরণ পাবেন সেইটারও হেল্প নিতে হবে। তাহলে দেখেন, এই সমীকরণ থেকে আমরা এই সমীকরণটাকে পাবো কিভাবে? এই যে 17, 18 মানে সব বাদ, জাস্ট আমরা প্রথমে কি লিখবো? a1x² প্লাস b1y²। কি লিখবো আমরা? a1x² প্লাস b1y²। দেখেন, a1x² b1y² আর হচ্ছে -10। আর এছাড়া যা আছে দেখেন, এখানে সহজ আমরা এই অংশটা মনে রাখবো, এটা সব সময় হবে যখনই আমরা XY যুক্ত পদ অপসারণ করব। আর বাকি যে ধ্রুবক পদটা থাকবে সেই ধ্রুবক পদটাকে জাস্ট আমরা এখানে বসিয়ে দিব। এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হচ্ছে আপনার যে রূপান্তরিত সমীকরণটা আসবে সেই রূপান্তরিত সমীকরণে আপনার a1 এর মান দরকার এবং b1 এর মান দরকার। এখন আমরা একটাই কাজ, সেটা হচ্ছে a1 এবং b1 এর মান বের করব, 4 নং সমীকরণে বসাবো, তাহলে কাহিনী শেষ। ঠিক আছে, তাহলে কাহিনী শেষ। ওকে, সো আমরা যদি একটু সামনে আগাই, দেখেন এগুলো খুব সিম্পল বিষয়। এই যে দেখেন, এগুলো সূত্র কিন্তু ভাই, এখন যদি জিজ্ঞেস করেন এগুলো কোথা থেকে আসছে, তাহলে কিন্তু আমি মাইর দেবো আপনাদেরকে। এগুলো কিন্তু সূত্র, ঠিক আছে? দেখেন এই যে সূত্র, a1 প্লাস b1 সমান হচ্ছে a প্লাস b, a এর মান 0, b এর মানও 0, সো a প্লাস b সমান হচ্ছে, মান যদি বসিয়ে দিই তাহলে আমরা এখান থেকে পাবো 10, মানে 17 প্লাস -7, দ্যাট মিন্স 10। আর a1 b1 সমান হচ্ছে ab মাইনাস a স্কোয়ার। সূত্র, এখানে যদি a b এবং h এর মান বসাই তাহলে ab মাইনাস a স্কোয়ার এর মান পাবো আমরা 200। কত পাবো আমরা? 200। দেখেন, তাহলে আমরা পেলাম a প্লাস b সমান 10 এবং ab মাইনাস a স্কোয়ার। এখান থেকে আমরা পেলাম a1 প্লাস b1 সমান হচ্ছে 10 এবং a1 b1 সমান হচ্ছে -200। কিন্তু আমরা কিন্তু এখনো এখান থেকে a1 এবং b1 এর মান বের করতে পারিনি, সো আমরা এই সূত্রটা ইউজ করব, a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। সো এখান থেকে আমরা এই দুইটা মানের বসাই দিলে আমরা a1 মাইনাস b1 এর মান পাবো 30। ঠিক আছে, সো আমরা যদি এই সমীকরণের সাথে এই সমীকরণকে যোগ করি তাহলে a1 আর a1 হয়ে যাবে 2a1, এই যে 10 আর এই হচ্ছে 30 হয়ে গেল 40, তাহলে a1 সমান হচ্ছে 20। এখন আপনি যদি এইটা থেকে এটাকে বিয়োগ করেন, অর্থাৎ এই 4 নং সমীকরণ থেকে যদি 7 নং সমীকরণকে বিয়োগ করেন তাহলে b1 এর মান পাবেন -10। তাহলে আমরা a1 সমান কত পেলাম? 20
আর b1 সমান পেলাম -10। এই মানগুলা যদি আমরা ওই যে উপরে যে সমীকরণটা লিখেছিলাম সেখানে বসালে যা পাবেন সেটি হচ্ছে আপনার নতুন রূপান্তরিত সমীকরণ, অর্থাৎ xy পদ অপসারণ করে রূপান্তরিত সমীকরণ। আশা করি ক্লিয়ার। ক্লিয়ার কেন একটু বলবেন, তাহলে আমরা সামনে আগাবো। ক্লিয়ার কেন একটু বলবেন, যে দেখেন ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করলে আপনি মান পাবেন এবং এটি হচ্ছে আপনার নতুন রূপান্তরিত সমীকরণ। ক্লিয়ার কেন একটু বলেন। চেনা চেনা লাগে তবুও চেনা, এক্স এর মতো। ওরে ভাই, এ তো এক্স কেন আপনার? গণিত নিয়ে পড়াশোনা করে তো আপনি এক্স এর বাজার বসাই দিয়েছেন। অপরিবর্তকের সূত্র, হ্যাঁ ডেফিনেটলি মাইর দিবেন। চেনা হওয়ার পরও অচেনা লাগার ব্যাপারে এক্স সেরা রে, সেই এক্সপিরিয়েন্স ভাই আপনাদের। আচ্ছা ক্লিয়ার কিনা একটু বলেন, আমরা খুব দ্রুত সামনে আগাবো। আরো অনেকগুলো ক্লাস আছে, মাত্র 3টে প্রশ্ন আপনাদেরকে সলভ করে দিয়েছে, এখানে আরো অনেক ক্লাস আপনাদেরকে সলভ করে দিতে হবে। ক্লিয়ার কিনা একটু বলবেন, ক্লিয়ার কিনা কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা আসেন এখানে, এই প্রশ্নটা আমি আপনাদেরকে সলভ করে দেবো। এটা পরীক্ষাতে এই বছর মোটামুটি কনফার্ম আসবে। খুবই সহজ একটা প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন। দেখেন আপনারা তো কথা বলতেছেন না, একটু কথা বলবেন। দেখেন এখানে এক্স ওয়াই একটু দেখি আমরা। এই যে দেখেন এক্স ওয়াই এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ, এই যে এটাকে বলা হয় সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ, এটাকে বলা হয় সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। এবং আপনাকে সবসময় মনে রাখতে হবে পৃথিবীতে যত সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ আছে সকল সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ মূল বিন্দুগামী সরল রেখা প্রকাশ করে। মূল বিন্দুগামী সরল রেখা প্রকাশ করে। মূল বিন্দুগামী সরল রেখার ডেফিনেশনটা কি? y ইকুয়াল টু mx। এই সমীকরণটাকে বলা হয় মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তো প্রথমত আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণটা লিখলাম, এটা লিখলাম। তারপর এই টোটাল সমীকরণটাকে আমরা x স্কয়ার দ্বারা ভাগ করে দিব। সো x স্কয়ার দ্বারা ভাগ করলে এটা বাদ যাবে। এখানে দেখেন 2hxy, এটাকে যদি আমরা x স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে একটা x কাটা যাবে, তাহলে থাকবে y বাই x, এখানে থাকবে y বাই x স্কয়ার। তারপর আমরা জাস্ট ওইটাকে সামনে নিয়ে আসবো, এটাকে পরে এটা হচ্ছে এখানে। এখন আমরা প্রাথমিকভাবে ধরে নিব, আমরা প্রাথমিকভাবে ধরে নিব যে এইটা হচ্ছে একটা চলক। দেখেন এটা হচ্ছে চলক। সো যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, দেখেন এখানে স্কয়ার আছে, তো এটা অবশ্যই একটা দ্বিঘাত সমীকরণ। আর দ্বিঘাত সমীকরণের সবসময় দুইটা মূল দেয়। কয়টা মূল দেয়? দুইটা মূল দেয়। তাহলে এখানে চলক হিসেবে আমরা কাকে ধরেছি? y বাই x কে। সো এর দুইটা সমাধান থাকবে। সো একটা সমাধানকে আমরা ধরে নিলাম m1, আর একটা সমাধানকে আমরা ধরে নিলাম m2। তাহলে আমরা কি পাবো? y বাই x মাইনাস m1 ইকুয়াল টু হচ্ছে 0, আর একটা হচ্ছে y বাই x মাইনাস m2 ইকুয়াল টু হচ্ছে 0। মানে জাস্ট m1 m2 কে বাম দিকে নিয়ে আসলাম, ঠিক আছে? আর এই y বাই x যুক্ত যে দ্বিঘাত সমীকরণ তার দুইটা মূল আমরা ধরেছি m1 m2, ঠিক আছে? সো দেখেন এই অংশ সমান যদি 0 হয় এবং এই অংশ সমান যদি 0 হয় তাহলে এই দুইটার গুণফলটাও কি হবে? ডেফিনেটলি 0 হবে। সো আমরা এখান থেকে লিখতে পারি y বাই x মাইনাস m1 ইনটু y বাই x মাইনাস m2 ইকুয়াল টু হচ্ছে কত? 0। কত? এটা 0। এখন এটাকে ক্যালকুলেশন করলে আপনি ওই যে মূল বিন্দুগামী সরল রেখা পেয়ে যাবেন, ঠিক আছে? এটাকে হিসাব করলে আপনি মূল বিন্দুগামী সরল রেখা পেয়ে যাবেন। এই যে দেখেন খুবই সিম্পল বিষয়, খুবই সিম্পল বিষয়। তাহলে দুইটা অংশের গুণফল যদি 0 হয়, দুইটাকে আমরা আলাদা আলাদাভাবে গুণ করে 0 বলতে পারি। তাহলে এই অংশ m1 কে ডান দিকে নিয়ে নিলাম, y ইকুয়াল টু m1x আর y ইকুয়াল টু m2x। আর এই যে y ইকুয়াল টু m1x বা m2x এইগুলোকে আমরা সহজভাবে বলতে পারি y ইকুয়াল টু mx এর অনুরূপ। এবং এই টাইপের যত সমীকরণ আছে সেগুলোকে বলা হয় মূল বিন্দুগামী সরল রেখা। মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। মানে এই যে সমীকরণ এগুলো হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ এবং এইটাই হচ্ছে এই সমস্যাটির সমাধান। বলেন ক্লিয়ার কিনা? এইটাই হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। ক্লিয়ার কিনা একটু বলবেন খুব দ্রুত। ক্যালকুলাস সহজ, শুধু ধারাবাহিক ভাবে মনে থাকলেই হবে। ক্যালকুলেশন মনে না রাখলে তো এই সমস্যা। এগুলো তো একেবারে সহজ ক্যালকুলেশন। ক্লিয়ার কিনা একটু বলেন খুব দ্রুত, খুব দ্রুত বলেন। এটা কি ক্লিয়ার?
এম ঢাল নাকি মূল? এম হচ্ছে এখানে মূল ভাই। এই যে আপনি লিখছেন তো উপরে, আপনি লিখছেন না যে আপনার, আমরা উপরে কি লিখছি যে ওয়াই বাই এক্স, এটা হচ্ছে চলক, ওয়াই বাই এক্স আমরা চলক ধরেছি, এবং এই চলক বিশিষ্ট যে দ্বিঘাত সমীকরণ তার মূলকে আমরা এম দ্বারা প্রকাশ করেছি। ওইটা ঢাল না, এটা হচ্ছে মূল। আবার আপনি এটাকে চিন্তা করতে পারেন যে ঢাল হিসেবেও চিন্তা করতে পারেন। যেমন এই যে আমরা এখানে এম ওয়ান লিখলাম, এই এম ওয়ানটা হচ্ছে ঢাল, এইটা হচ্ছে কি ঢাল, ঠিক আছে? এই দুই একই জিনিস, একই জিনিস, একই জিনিস, ঠিক আছে? ওয়াই বাই এক্স, কারণ ওয়াই বাই এক্স কে আমরা, ওয়াই বাই এক্স টাকে লিখে হচ্ছে আমরা এটাকে কম্পেয়ার করেছি, ঠিক আছে? ক্লিয়ার? ওরে ভাই, এক ক্লাসে যদি এত কিছু পড়ানো যাইতো তাহলে তো ভালোই ছিল, সারা বছর পড়াশোনার দরকারই ছিল না। আমি জাস্ট যারা একেবারে পড়াশোনা করেনি তাদের জন্য হালকা কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু সব যদি আপনি এক্সপেকটেশন রাখেন এখান থেকে, তাহলে তো সমস্যা। আমি মাত্র যে প্রবলেমটা দেখিয়ে দিলাম, এটা আসার সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে? আসেন, কণিকের প্রকৃতি, এই নিয়ম থেকে 100% একটা পাবেন, ঠিক আছে? কণিকের প্রকৃতি নির্ণয়, কণিকের প্রকৃতি নির্ণয়, এই নিয়ম থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে পরীক্ষাতে। কণিকের প্রকৃতি নির্ণয় থেকে একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে আসবে। সো এখানে দেখেন একটা দ্বিঘাত সমীকরণ দেয়া আছে এবং বলেছে যে এই কণিকের প্রকৃতি এবং কেন্দ্র নির্ণয় করার জন্য। এখন এটার প্রকৃতি এবং কেন্দ্র নির্ণয় করার জন্য আমাদের বেশ কিছু বিষয় জানতে হবে। এই বিষয়গুলো নিয়ে আগে একটু আমরা আলোচনা করি। আপনারা যারা নতুন জয়েন হয়েছেন তারা হচ্ছে পরবর্তীতে ইউটিউব থেকে ক্লাসটা দেখে নেবেন, ঠিক আছে? দেখেন এই চারটা কন্ডিশন আগে আমরা একটু ভালো করে দেখব। দেখেন আমাদের যত প্রশ্ন আসবে কণিক রিলেটেড, যে কণিকের প্রকৃতি বা কণিকের কেন্দ্র নির্ণয় করো, সবগুলো প্রশ্নের একটা সিমিলার প্যাটার্ন আছে। আমরা জাস্ট ওই প্যাটার্নে আগাবো, আর এই ফর্মুলাগুলো জাস্ট আমরা মাথায় রাখবো, দ্যাটস ইট। আশা করি ক্লিয়ার। এখন দেখেন হুবহু প্রশ্ন কিন্তু কমন পাবেন না, বাট নিয়মগুলোকে জাস্ট ফোকাস করবেন। সামনে আমরা যেগুলো দেখেছি এগুলো হুবহু ইম্পর্টেন্ট, বাট এই প্রশ্নগুলোর নিয়ম দেখতে হবে। আসেন, তো এখানে যে আমাদের মানে দ্বিঘাত সমীকরণটা দেয়া আছে, এইটাকে আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করব। তো সাধারণ দ্বিঘাত সমীকরণটা কি? এ এক্স স্কোয়ার 2hxy প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, ইকুয়াল টু কি 0। তো তুলনা যদি আমরা করি তাহলে দেখেন এখানে এক্স স্কোয়ারের সহগ a, এখানে 1, সো a ইকুয়াল টু 1। এখানে আপনার ওয়াই স্কোয়ারের সহগ 2, এখানে ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে b, তার মানে b ইকুয়াল টু হচ্ছে -2, এই যে মাইনাস আছে। তারপর হচ্ছে 2hxy, দেখেন 2hxy সমান -4xy। সো 2 2 কাটা যাবে, আপনার xy xy কাটা যাবে, 2 2 কাটা, 2h ইকুয়াল টু 4 যদি হয় তাহলে h ইকুয়াল টু -2। এইরকম আপনি এই সমীকরণ আর এই সমীকরণকে কম্পেয়ার করে বাকি মানগুলো বের করবেন, এগুলো পারবেন। জাস্ট তুলনা, জাস্ট তুলনা, ঠিক আছে? এখন আপনাকে দেখেন, আপনার একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ টোটাল 5 ধরনের আকৃতি তৈরি করতে পারে। এখানে আমি 4টা লিখেছি, এর বাইরে আরেকটা হচ্ছে আপনার কি বলেছে, মূলবিন্দুগামী সরল রেখা প্রকাশ করে। সাধারণ দ্বিঘাত সমীকরণ মূলবিন্দুগামী সরল রেখা প্রকাশ করে। আচ্ছা, আরেকটা শর্ত আমরা একটু দেখে নিচ্ছি, এই ফাইল থেকে আমরা একটু এটাকে দেখে নিচ্ছি। এখানে শর্ত আরেকটা আছে, আমি একেবারে ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এখান থেকে। হ্যাঁ, মূলবিন্দুগামী সরল রেখা প্রকাশ করে, এটাই আমি বলতে চাচ্ছিলাম। দেখেন এখানে যে শর্তগুলো দেয়া আছে এর বাইরে আরো একটা শর্ত আছে, যে মূলবিন্দুগামী সরল রেখা প্রকাশ করে, মূলবিন্দুগামী সরল রেখা। এখন টোটাল কয়টা কন্ডিশন হলো? 5টা কন্ডিশন। এখন আসেন একটু একটু করে আমরা বুঝি। প্রথম বিষয়টা হচ্ছে যে এইখানে মূলবিন্দুগামী সরলরেখা প্রকাশ করলে এই ডেল্টা ইকুয়াল টু 0 হবে, ডেল্টা ইকুয়াল টু 0 হবে, এবং ডেল্টার একটা সূত্র আছে, এই যে দেখেন এটা হচ্ছে ডেল্টার সূত্র। এইটার থিওরামটা এই বছর আসার সম্ভাবনা 100% অলমোস্ট, আমি একটু আগে আলোচনা করে এসেছি। এই যে ডেল্টা ইকুয়াল টু হচ্ছে এবিসি প্লাস 2fgh মাইনাস af স্কয়ার মাইনাস bg স্কয়ার মাইনাস ch স্কয়ার, ঠিক আছে? এখন আপনার কাজ হচ্ছে যে এই যে ডেল্টা মানে এই যে মানটা বা এই যে সূত্রটা, এই সূত্রের মধ্যে আমরা এ এইচ বি জি এফ সি এই মানগুলো বসাবো। বসানোর পরে যদি দেখি ডেল্টা সমান
জিরো হয়ে যায় তাহলে চোখ বন্ধ করে সেটা মূলবিন্দুগামী সরলরেখা প্রকাশ করবে, তখন আর এইগুলার একটাও হবে না। ঠিক আছে, যদি ডেল্টা ইকুয়াল টু জিরো হয়ে যায় তাহলে এটা মূলবিন্দুগামী সরলরেখা হবে। আমি বোঝাতে পেরেছি? মনে করেন এই প্রশ্নটি পরীক্ষাতে আসলো যে আপনার এইটা না দিলে আপনাকে বললো প্রমাণ করো এটা মূলবিন্দুগামী সরলরেখা প্রকাশ করে, বলতেই পারে। আমাদের এএসসি পরীক্ষাতে এসেছিল, আর্মি এডুকেশন কোর অফিসারে এই টাইপের একটা প্রশ্ন এসেছিল যে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলেছিল যে এটা মূলবিন্দুগামী সরলরেখা প্রকাশ করো, রিটার্ন পরীক্ষা ছিল। সো জাস্ট ওই যে ডেল্টা সমান জিরো প্রুফ করে দিতে পারলে এটা মূলবিন্দুগামী সরলরেখা হবে। আর মূলবিন্দুগামী সরলরেখা হলে এইটা এই যে কন্ডিশন গুলো আছে এই কন্ডিশন গুলোর মধ্যে কোনো কন্ডিশন সিদ্ধ করবে না। এখন এটা কিন্তু ডেল্টা ইকুয়াল টু কত হয়েছে, 6 মানে এটা জিরো নয়। তো জিরো যদি না হয় তাহলে ওই যে লাস্টের কন্ডিশনটা সিদ্ধ করবে না। এখন আসেন বাকি কন্ডিশন গুলো আমাদের কখন কি কন্ডিশন সিদ্ধ করবে। সো আমরা প্রথমে দেখি, আপনি যদি দেখেন যে এ বি মাইনাস এ স্কোয়ারের মান জিরো, মনে রাখতে হবে এই চারটা কন্ডিশনের ক্ষেত্রে আপনার কিন্তু ডেল্টা নট ইকুয়াল জিরো, ডেল্টার মান জিরো হওয়া যাবে না। ডেল্টার মান কি হওয়া যাবে না, জিরো হওয়া যাবে না। ঠিক আছে, জিরো হওয়া যাবে না। সো এইটাই তো আমরা মনে রাখবো। আর কন্ডিশন গুলো হচ্ছে এইটা, যদি এবি মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু জিরো হয় তাহলে এটা প্যারাবোলা হবে। যদি এবি মাইনাস এ স্কোয়ার লেস দেন জিরো হয়, যদি কি হয় এবি মাইনাস এ স্কোয়ার লেস দেন জিরো হয় তাহলে এটা অধিবৃত্ত হবে। যদি আপনার এবি মাইনাস এ স্কোয়ার গ্রেটার দেন জিরো হয় তাহলে এটা উপবৃত্ত হবে। এবং এখানে আরেকটা মজার বিষয় আছে, দেখেন এবি মাইনাস এ স্কোয়ার যদি লেস দেন জিরো হয় তাহলে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে অধিবৃত্ত আর একটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। এখন যদি দেখেন যে এইটারা লেস দেন জিরো হয় তাহলে আপনাকে আরেকটা কন্ডিশন করে দেখাতে হবে যে এ প্লাস বি ইকুয়াল টু জিরো হয় কিনা। এ প্লাস বি ইকুয়াল টু জিরো বলতে কেমন, মনে করেন আপনার একটা সমীকরণ এরকম 5x স্কোয়ার প্লাস আরো আছে, তারপর মনে করেন মাইনাস 5y স্কোয়ার, তারপর আরো আছে। তাহলে এখানে x এর সহগ হচ্ছে 5, y এর সহগ হচ্ছে -5, এই দুইটাকে যোগ করলে হয়ে যাবে 0। সো এটা হয়ে গেল 0, তখন এটা হয়ে যাবে আয়তাকার অধিবৃত্ত। সো আমরা প্রথমত কি করব, আমরা প্রথমত হচ্ছে যে সাধারণ মানে যে সমীকরণটা দেওয়া থাকবে সেটাকে আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করব, করে a h b g f c এইগুলোর মান বের করব, তারপর ডেল্টার মান বের করব। ডেল্টার মান বের করে আমরা এই জিনিসটা ডিসাইড করব যে এইটা মূলবিন্দুগামী সরলরেখা হবে নাকি এই কন্ডিশনগুলোর মধ্যে কোনো একটা কন্ডিশন ফুলফিল করবে। যদি ডেল্টা ইকুয়াল টু জিরো হয়ে যায় তাহলে তো মূলবিন্দুগামী সরলরেখা, আর যদি ডেল্টা জিরো না হয় তাহলে এই কন্ডিশনগুলোর মধ্যে কোন কন্ডিশনটাকে ফুলফিল করবে সেইটার উপর ডিপেন্ড করে বুঝতে হবে যে সে কণিকের প্রকৃতি কেমন। আমি আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এখন আসেন এটার আরেকটা বলছে যে কেন্দ্র নির্ণয়। কেন্দ্র নির্ণয়ের জন্য আপনাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই যে আলফা বিটা, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, মান বসিয়ে দেন, ক্যালকুলেশন করে দেন, যা আসবে তাই আনসার। বলেন ক্লিয়ার কিনা। দ্বিতীয় অধ্যায়ের কিছু অঙ্ক আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে দেখে নেবেন। এইটা ক্লিয়ার কিনা একটু বলেন। ক্লাসে আসলে সময় বুলেটের মধ্যে চলে যায়। 46 মিনিট হয়ে গেছে, মাত্র 5-6টা প্রশ্ন পড়াইছে। ক্লিয়ার কিনা কথা বলেন, সময় অপচয় করা যাবে না কিন্তু। ঠিক আছে, সময় কোনোভাবেই অপচয় করা যাবে না। আসেন এইখানে আমরা একটু আলোচনা করি। ক্লাস করে অন্য কোর্স গুলার মতো জিওমেট্রিও পাস চলে আসবে। ভেরি গুড। এভারেজ এর সব থেকে সহজ চ্যাপ্টার এটা। ওকে, আমি কমেন্টস গুলো না দেখি। দেখেন এখানে আপনার দুইটা বিন্দু দেওয়া আছে, দেখেন এত এবং এত মূল বিন্দু, এবং এখানে একটা সমতল দেয়া আছে, এই সমতলের লম্ব সমতলের সমীকরণ বের করতে বলা হয়েছে। একেবারে সিম্পল একটা কোয়েশ্চেন। দেখেন আমরা একেবারে সহজভাবে সলভ করতে পারি। প্রথমত হচ্ছে 1 0 -1 বিন্দুগামী সমতলের সমীকরণ হচ্ছে এইটা। দেখেন একটু লক্ষ্য করি, প্রথমে আমরা লিখবো a, তারপর হচ্ছে x মাইনাস প্রথম বিন্দু প্লাস বি ওয়াই মাইনাস দ্বিতীয় বিন্দু, তারপর হচ্ছে প্লাস সি জেড মাইনাস তৃতীয় বিন্দু হচ্ছে -1, সো -1 দ্যাট মিন্স +1, সো এটা হয়ে গেল +1, এটা হচ্ছে 0। এই যে দেখেন এটা হচ্ছে আপনার
1 0 - 1 বিন্দুগামী সমতলের সমীকরণ। আর এই যে এবিসি বের করেছেন এগুলো হচ্ছে অবিলম্বের দিকানুপাত। এখন এটা জিজ্ঞেস করেন না যে অবিলম্বের দিকানুপাত কি, কারণ এগুলো এই ক্লাসে বলা সম্ভব না। এখন এই যে আমরা একটা নতুন একটা সমতলের সমীকরণ পেলাম, এই সমতলের সমীকরণটা কিন্তু আবার 2 1 3 বিন্দুগামী। দেখেন দুইটা বিন্দুগামী। প্রথমে তো আমরা দেখিয়েছি 1 0 - 1 বিন্দুগামী একটা সমতলের সমীকরণ, এবং এই সমতলটা কিন্তু আবার এই বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, তার মানে যায় মানে কি? যায় মানে আপনাকে এক্স এর জায়গাতে বসাতে হবে 2, ওয়াই এর জায়গাতে 1 এবং জেড এর জায়গাতে হচ্ছে 3। সো যদি আমরা এখানে বসাই তাহলে 2 - 1 1 - 0 3 + 1, তাহলে আমরা নতুন একটা সমীকরণ পেয়ে যাব, যার নাম দিলাম আমরা 2 নং সমীকরণ। ওকে, তারপরে এখানে একটা সমতল দেয়া আছে, দুইটা বিন্দু একটা সমতল। সো এই সমতলের লম্ব সমতল, দেখেন সমতলের লম্ব সমতল। সো এখানে যে সমতলটা ছিল কি ছিল? 2x + y + z + 1 = হচ্ছে 0। এই সমতলের যে লম্ব সমতল সেটা হচ্ছে, দেখেন এইগুলোর মধ্যে এ বি সি ছিল, এখানেও এ বি সি ছিল। সো এটাকে আমরা জাস্ট এ বি সি তে কনভার্ট করে দিব। এক্স এর জায়গাতে এ, ওয়াই এর জায়গাতে বি, জেড এর জায়গাতে সি, আর ধ্রুবক পদ বাদ, তাহলে এটা হয়ে যাবে বি, এটা হয়ে গেল সি = হচ্ছে 0। এখন যদি জিজ্ঞেস করেন কিভাবে, সূত্র সিম্পল বিষয়। অর্থাৎ লম্ব সমতলের সমীকরণ বের করতে হলে আপনাকে এক্স এর জায়গাতে এ, ওয়াই এর জায়গাতে বি, জেড এর জায়গাতে সি বসাতে হবে এবং ধ্রুবক পদটা বাদ যাবে, সূত্র। ঠিক আছে, এখন এই যে তিনটা সমীকরণ আমরা পেলাম, দেখেন 1 2 3, এই তিনটা সমীকরণ থেকে আমরা এবিসি কে অপসারণ করব, মানে বাদ দিয়ে দিব। তাহলে এইটাকে বাদ দিলে থাকবে x - 1, এই যে দেখেন x - 1। এখান থেকে বাদ দিলে থাকবে y, এখান থেকে বাদ দিলে থাকবে z + 1। ওকে, 2 নং সমীকরণে a এর সহগ 1, b এর সহগ 1, c এর সহগ 4, 1 1 4। এখান থেকে a এর সহগ 2, b এর সহগ 1, c এর সহগ 1, 2 1 1। লাগান নির্ণায়ক, তাহলে হয়ে যাবে। দেখেন যদি আমরা x - 1 কমন নেই তাহলে এই দুইটা গুণ হবে, বিয়োগ হচ্ছে এই দুইটা গুণ, তাহলে 1 - 4 + y। যদি নেই তাহলে হচ্ছে এই দুইটা আগে গুণ হবে, 4 2 8, বিয়োগ হচ্ছে 1, তার মানে 8 - 1 + z, না z + 1, কি এটা? z + 1। সো z + 1 যদি নেন তাহলে দেখেন z + 1 যদি নেন তাহলে এইগুলা বাদ, আগে এই দুইটা গুণ হবে, বিয়োগ হচ্ছে এই দুইটা গুণ, তারপর ক্যালকুলেশন করলে যা আসবে সেটা হচ্ছে আপনার নতুন সমতলের সমীকরণ। দেখেন এই যে দেখেন ক্যালকুলেশন করা হয়েছে, যা আসছে সেটি হচ্ছে সমতলের সমীকরণ। দেখেন ক্লিয়ার কিনা? ষষ্ঠ অধ্যায়ের 2-3টা ক্লাস আমি আমার ইউটিউব চ্যানেলে একটু আগে মাত্র আপলোড করছি, এবং আরো কিছু ক্লাস ইউটিউবে আপলোড করা আছে ষষ্ঠ অধ্যায়, সেগুলো ভালো করে নেবেন। আমি প্লেলিস্ট সাজেস্ট করে দিব, সেটা ভালো করে দিবেন। ও কণিকের ক্ষেত্রে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি। কণিকের ক্ষেত্রে আমি তো আপনাদেরকে শুধু কি দেখিয়ে দিলাম যে এটার প্রকৃতি এবং মূল, কিন্তু এর বাইরেও কিন্তু এখান থেকে অনেক কোয়েশ্চেন আসতে পারে। যেমন আপনার অক্ষের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ, ক্ষুদ্রাক্ষের সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ, বৃহৎক্ষের সমীকরণ, ক্ষুদ্রাক্ষের সমীকরণ, এই টাইপের অনেক প্রশ্ন আসতে পারে, এগুলো দেখে যাবেন। ঠিক আছে, ক্লিয়ার? ফার্স্ট এডটুকু আরেকবার, প্রথমত এটাকে জাস্ট সূত্র বসানো হয়েছে ভাই। দেখেন এটা তো জাস্ট সূত্র বসানো হয়েছে। দেখেন আপনার এই যে প্রথমে a, তারপর হচ্ছে x মাইনাস প্রথম বিন্দু, এই যে প্রথম বিন্দু 1, তারপর হচ্ছে প্লাস b y মাইনাস দ্বিতীয় বিন্দু হচ্ছে 0, তারপর হচ্ছে তৃতীয় বিন্দু, এরকম আর কি। এই ক্লিয়ার কিনা একটু বলেন, দ্রুত বলেন। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কি আপনারা ক্লিয়ার? আপনারা যদি কথাই না বলেন তাহলে আমি এখানে চিল্লাপাল্লা করে লাভ আছে? থাক, আমি ক্লাসটা শেষ করে দিই। দেখেন এইটা একটু দেখি আমরা, এটাকে আমরা একটু দেখি। নির্ণায়কের ওয়াই এর আগে মাইনাস দিতে হবে না, যদি আপনি মাইনাস দিয়ে করেন তাহলেও হবে, যদি মাইনাস না দিয়ে করেন তাহলেও হবে। মাইনাস দ্বারা করলে একরকম গুণ হবে, আর মাইনাস ছাড়া করলে উল্টা দিক থেকে গুণ হবে, আর কিছু না। দুইভাবে যে কোনো একভাবেই করা যাবে। দেখেন বলা হয়েছে এই সমতল, এখানে একটা সমতল দেয়া আছে, এই সমতলকে স্পর্শকারী এখানে একটা সমীকরণ
এবং এখানে একটা সমতল, এই যে এগুলার বিন্দুগামী গোলকের সমীকরণ নির্ণয় করতে হবে। সো দুইটা সমীকরণ দেখতে পাচ্ছি, এই হচ্ছে একটা সমীকরণ, এই হচ্ছে একটা সমীকরণ। সো এই দুইটাকে যদি আমরা একসাথে করি তাহলে আমরা যে নতুন গোলকের সমীকরণ পাবো সেইটা হচ্ছে এরকম, প্রথম সমীকরণ প্লাস কে ইন্টু দ্বিতীয় সমীকরণ। এই যে দেখেন, মানে প্রথম সমীকরণ হচ্ছে এতটুক পর্যন্ত, তারপর হচ্ছে প্লাস কে ইন্টু এতটুক পর্যন্ত, তারপর এখান থেকে আমরা এক্স ওয়াই জেড কে আলাদা করব। তো দেখেন এই পদ এবং এই অংশ থেকে আমরা এক্স কমন নিলে থাকবে -4, এখানে হচ্ছে 2k, তারপর ওয়াই যদি নেই তাহলে এখানে থাকবে -1, আর এখানে থাকবে দেখেন কে 3y, তাহলে ওয়াই কমন নিলে 3k, তারপর জেড নিলে হচ্ছে 3, আর এখানে জেড নিলে হচ্ছে আপনার -7k জেড। সো জেড কমন নিলে -7k, আর ধ্রুবক পদ হচ্ছে 12 - 10k। সো এইটাকে আমরা গোলকের যে সাধারণ সমীকরণ সেইটার সাথে কম্পেয়ার করব। সো গোলকের সাধারণ সমীকরণটা কি? গোলকের সাধারণ সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এটা হচ্ছে গোলকের সাধারণ সমীকরণ, এটা হচ্ছে গোলকের সাধারণ সমীকরণ। এখন এই যে গোলকের সাধারণ সমীকরণ, এই সাধারণ সমীকরণের মধ্যে -g -f 2gx 2fy 2gx প্লাস 2fy প্লাস 2 কি ছিল cz, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2cz। মেবি আমি অ্যাকচুয়ালি মনে নাই এখানে সমীকরণটা কি ছিল এক্স্যাক্টলি, এখানে আরেকটা পার্ট ছিল, এখানে কি ছিল বলেন তো, এটা তো মনেই পড়তেছে না, এখানে আরেকটা পার্ট আছে না, এটা তো গোলকের প্রশ্ন, গোলক। এই জিনিসটা একটু বলবেন আপনারা, আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না, এখানে আরেকটা পার্ট আছে, ঠিক আছে, এই সূত্রের মধ্যে আরেকটা পার্ট আছে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy 2 আরেকটা আছে প্লাস c = হচ্ছে 0। মনে পড়তেছে না, আপনাদের কি মনে আছে? আচ্ছা যাই হোক, মনে হলে বলবেন। তারপর হচ্ছে গোলকের যে কেন্দ্র, কেন্দ্র হচ্ছে -g -f মাইনাস ওই যে আরেকটা অংশ ছিল ওইটা, ঠিক আছে। তাহলে দেখেন এখানে -4 প্লাস 2k/2, এটাকে মাইনাস দ্বারা গুণ করলে হয়ে যাবে এটা প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, নিচে হচ্ছে 2, এখানে যা ছিল চেঞ্জ হয়ে যাবে 1 - 3k/2, এখানে হয়ে যাবে 3 - 7k/2, ঠিক আছে। এবং ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে আপনার ওই যে তিনটা অংশ, আর একটা অংশ কি ছিল, পাস করা তো দরকার নাই রে ভাই, এই যে তিনটা অংশ, এই তিনটা অংশ বিয়োগ হচ্ছে, মানে সাথে হচ্ছে এই অংশটা, জাস্ট এই অংশটা বিয়োগ করে দেবেন, বিয়োগ এই অংশ, মানে এটা যদি জি হয় -g -f - c, মেবি আমার এক্স্যাক্টলি মনে নাই। সো এগুলোর বর্গ, যে প্রথমটার বর্গ, দ্বিতীয়টার বর্গ, তৃতীয়টার বর্গ, মাইনাস হচ্ছে এই অংশ, মানে -12 - 10k। সো এটা হয়ে যাবে -12 প্লাস 10k। এই যে দেখেন, তারপর ভেতরে ক্যালকুলেশন করবেন, ভেতরের ক্যালকুলেশন অবশ্যই নিজে নিজে পারা উচিত। 2hz, থ্যাংক ইউ ভাই, 2hz 2hz, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপনার h, তাহলে এখানে হবে -h, fgh মানে হচ্ছে -f -g -h, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এখন এটাকে ক্যালকুলেশন করলে আপনি গোলকের ব্যাসার্ধ পেয়ে যাবেন, শেষ। ক্যালকুলেশনটা একটু বড়, ক্যালকুলেশনটা একটু করে নেবেন। এই যে দেখেন ক্যালকুলেশন করলাম, এই যে দেখেন ক্যালকুলেশন করলাম। এখন এখানে কি বলেছে দেখেন, প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ করার কোনো সুযোগ নাই, ঠিক আছে। হ্যাঁ থ্যাংক ইউ ভাই, ইউএক্স বিওয়াই ডব্লিউ ওয়াই জেড বলতে পারেন, সমস্যা নাই। আচ্ছা দেখেন, এখানে বলেছে এই সমতলকে স্পর্শকারী, এবং এখানে আরো দুইটা সমীকরণ দেওয়া আছে, এইগুলা যুক্ত করে গোলকের সমীকরণ নির্ণয় করার জন্য। সো প্রথমত আমরা এখান থেকে এটা ব্যাসার্ধ বের করলাম, প্রথমে আমরা এখান থেকে কি করলাম, ব্যাসার্ধটাকে বের করলাম। এই যে ব্যাসার্ধের ক্যালকুলেশনটাকে একটু দেখে নেবেন। এখন আমরা জানি কেন্দ্র থেকে কোন সমতলের যে লম্ব দূরত্ব সেটি হচ্ছে গোলকের ব্যাসার্ধ, কেন্দ্র থেকে কোন সমতলের লম্ব দূরত্ব। এখন আসলে লম্ব দূরত্বের বিষয়টা আমরা কিভাবে ক্লিয়ার করবো, আমরা একটু দেখি। এটা দেখেন, এটাকে আমরা একটু জমি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি।
এই যে অংশটা এটা কিন্তু গোলকের ব্যাসার্ধ। সো আমরা ডান দিকে একটা ব্যাসার্ধটাকে লিখে দিলাম। এখন আমার যে মূল সমীকরণ ছিল, আমাদের মূল সমীকরণটা কি ছিল আমরা একটু দেখি। এই যে দেখেন x মাইনাস 2y প্লাস 3z, x মাইনাস 2y প্লাস 3z, এখানে x এর জায়গাতে আপনাকে এই অংশ গুণ করতে হবে, y এর জায়গাতে এই অংশ, z এর জায়গাতে এইটা বসাতে হবে, ঠিক আছে, মাইনাস 1, x মাইনাস 2y মাইনাস, দেখেন x মাইনাস 2y প্লাস 2z মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। এটা ছিল আমাদের প্রাথমিক যে সমীকরণ সেইটা। আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি, ঠিক আছে। তাহলে এখানে x এর জায়গাতে আপনার যে মূলটা, প্রথম যে মূলটা ছিল সেটা -2 ইন্টু দ্বিতীয় মূল প্লাস 2 ইন্টু তৃতীয় মূল, আর এই হচ্ছে -1, আর নিচে হবে এইগুলো সহগের বর্গ, মানে x এর সহগ, y এর সহগ, z এর সহগ। তাহলে x এর সহগ হচ্ছে 1, y এর সহগ হচ্ছে -2 বর্গ করলে 4, z এর সহগ হচ্ছে 2 বর্গ করলে হচ্ছে 4, তাহলে হচ্ছে √9। এই যে দেখেন √9 ক্যালকুলেশন করলে 3। এখন এটাকে ক্যালকুলেশন করে আপনি যা পাবেন সেটাই হচ্ছে আপনার আনসার। এখান থেকে কে এর মান বের করবেন। এই যে দেখেন ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন গুলো একটু দেখে নিবেন। ক্যালকুলেশন করে জাস্ট আমরা কে এর মান বের করব। সো কে এর আমরা দুইটা মান পাচ্ছি এখান থেকে। কে কে দেখেন কে সমান হচ্ছে আপনার +-1। সো কে এর মান যদি আপনি একবার 1 বসান 1 নং সমীকরণে, তাহলে একটা আনসার আসবে, আর -1 বসালে আপনার আরেকটা আনসার আসবে। এই হচ্ছে এই সমস্যাটির সমাধান। সো এখান থেকে আমরা দুইটা গোলক পাবো। ক্লিয়ার কিনা একটু বলেন, ক্লিয়ার কিনা একটু বলেন, ক্লিয়ার কিনা একটু বলেন। স্টুডেন্টরা যদি ক্লাস না করে তাহলে ক্লাস করা থেকে ভালো লাগে বলেন? আপনারা কি কথা বলবেন? একটু কথা বলেন। ঠিক আছে, আমি ধরে নিলাম ক্লিয়ার। সময় নষ্ট না করে আমরা সামনে আগাই। এইটাও সেম প্যাটার্নের প্রশ্ন, ভালো করে এটা করবেন। এটা আমি করে দিচ্ছি না, এটা সেম প্যাটার্নের প্রশ্ন, ভালো করে করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এই প্রশ্নগুলোকে ভাই স্কিপ করার টোটালি কোনো সুযোগ নাই, ঠিক আছে, টোটালি কোনো সুযোগ নাই। দেখেন নিচের ভেক্টরদের প্রত্যেকটির উপর লম্ব, নিচের ভেক্টরদের প্রত্যেকটির উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করতে হবে, মধ্যবর্তী কোণের সাইন নির্ণয় করতে হবে, দুইটা বিষয়। সো জাস্ট সূত্রগুলো একটু হিসাব করে নেবেন, যে এই দেখেন এটা হচ্ছে লম্ব একক ভেক্টরের সূত্র, আর এটা হচ্ছে মধ্যবর্তী কোণের সাইনের সূত্র। তো আপনি লম্ব একক ভেক্টর বের করতে হলে এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণন করতে হবে এবং তাদের পরম মানের মান বের করতে হবে, পরম মানের মান বের করতে হবে, সামনে হচ্ছে প্লাস মাইনাস। সো আমরা যে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটাকে দিলাম এ, একটাকে দিলাম বি, দুইটা ভেক্টরের ক্রস গুণন সব সময় নির্ণায়ক প্রক্রিয়ায় বের করতে হয়, সব সময় নির্ণায়ক প্রক্রিয়া বের করতে হয়। সো আমরা এ আই জে কে লিখলাম, তারপরে এখানে আই এর সহগ, জে এর সহগ, কে এর সহগ লিখলাম, বি এর ক্ষেত্রে আই এর সহগ, জে এর সহগ, কে এর সহগ লিখলাম, নির্ণায়ক প্রক্রিয়া সমাধান করে আমরা এইটা পেলাম। এখন এখান থেকে আমরা একটা পরম মান বের করব। কি করবো? পরম মান বের করবো। সো পরম মান বের করলে এখানে আই এর সহগ হচ্ছে 7, জে এর সহগ 13, কে এর সহগ হচ্ছে -11, ক্যালকুলেশন করলে √339। তাহলে উপরে হবে এই অংশ, নিচে হবে এই অংশ, এটি হচ্ছে আমাদের লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টর। আর মধ্যবর্তী কোণের সাইন বের করতে হলে আপনার কি কি দরকার? আমাদের এ এবং বি এর ক্রস গুণন দরকার, তারপর এ এবং বি এর মডুলাস এর মান আমাদের বের করা দরকার, তারপর এ ভেক্টরের পরম মান বের করতে হবে, বি ভেক্টরের পরম মান বের করতে হবে, এই সূত্রের মধ্যে বসিয়ে দিতে হবে, কাহিনী শেষ। ঠিক আছে, দেখেন অঙ্ক কিন্তু সহজ, অঙ্ক খুবই সহজ। এখন দেখেন এইটা যদি মধ্যবর্তী কোণের সাইন না বলে, যদি মধ্যবর্তী কোণের কি বলতো, কসাইন বলতো, সেইটাও কিন্তু পারতে হবে আপনাকে। মধ্যবর্তী কোণের কসাইন বলে সূত্রটা কি হতো? মডুলাস অফ এ মডুলাস অফ বি কস থিটা, সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। যদি আপনার মধ্যবর্তী কোণের যদি সাইন না বলে কোসাইন বলতো, তাহলে এই ফর্মুলা বের করে এটাকে সমাধান করা যেত। এখন আপনি যে মানগুলো অলরেডি বের করে ফেলেছেন সেগুলো তো করেছেন। এখান থেকে এ ভেক্টর এবং বি ভেক্টরের
পরম মান বের করে ফেলবেন, তারপর এই সূত্রের মধ্যে বসিয়ে দিবেন, তাহলে আপনার আনসার চলে আসবে। দেখেন শেষ, স্লাইডে যা ছিল সব দেখানোর কাজ শেষ। বলেন ক্লিয়ার কিনা, এইটা ক্লিয়ার কিনা একটু বলেন, এইটা একটু ক্লিয়ার কিনা একটু দ্রুত বলবেন প্লিজ, কারণ ক্লাস শেষ করে দেবো আমি খুব দ্রুত। আসলে সারাদিন এত বেশি টায়ার্ড, আমি যে এখন কথা বলতেছি সেটাও আসলে অনেক বড় বিষয়। আপনাদের ক্লাস নেওয়ার আমার কোনো পরিকল্পনা ছিল না, আমার মনে হয়েছে শেষ সময় এসে আপনাদের কিছুটা হলেও হেল্প করা দরকার। নন মেজর ফান্ডামেন্টাল ক্লাসটা আমি আসলে নিতেই পারিনি, তার জন্য আমি আসলে মানে দুঃখ প্রকাশ করার মতো ভাষাও আসলে আমার নাই। এটা কি ক্লিয়ার? cos θ = হ্যাঁ একই জিনিস, আমি কি ভুল করছি? ঠিক আছে, তো ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, এখানে আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি এর বাইরে আপনাদেরকে আর কি কি পড়তে হবে, এর বাইরে আপনাদেরকে আর কি কি পড়তে হবে আমরা একটু হালকা করে দেখে নিব যে এর বাইরে আমাদেরকে আসলে আর কি কি পড়তে হবে। আমি আরো কিছু প্রশ্ন আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, এগুলো আসলে এখানে বোঝানো সম্ভব না, আমি যদি পারতাম তাহলে আমি আপনাদেরকে বোঝাই দিতাম। এটা দেখেন একটু বোঝাই, এটা দেখেন এই প্রশ্নটা, এইটার ক্লাস আমি আপনারা চাইলে আমি দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নাই। এটা কি থেকে কি হয়ে গেল দেখা যাচ্ছে? এখানে আরো কিছু প্রশ্ন আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ মানে খুবই গুরুত্বপূর্ণ, বাট এগুলো এখন আর দেখানো সম্ভব না। এটাকে দেখা যাচ্ছে নাকি হযবরল অবস্থা হয়ে গেছে এটার? এটা বোঝা যাচ্ছে কি বলছে দেখেন, এটা 22 সালের প্রশ্ন, কিন্তু যে প্রমাণ করো এখানে একটা সরল রেখা এবং এখানে একটা বক্ররেখা দেয়া আছে, এই বিন্দুদ্বয়ের বা ছেদ বিন্দুদ্বয়ের মূল বিন্দুতে সংযোগ করলে যে সরল রেখা উৎপন্ন হবে তাহারা হচ্ছে সমবর্তিত হবে, যে যদি এই শর্তটা সিদ্ধ করে। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এই 4 নম্বর প্রশ্নটা দেখেন, এই প্রশ্নগুলো আপনারা দয়া করে বাদ দিবেন না, এগুলো ভালো করে করবেন, ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে করবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরো এক দুইটা প্রশ্ন আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি সামনে দেখিয়ে দেওয়া সম্ভব হয়নি আপনাদের। দেখেন এই দুইটা থেকে আশা করা যায় একটা প্রশ্ন আপনারা কনফার্ম পাবেন, ঠিক আছে, এই দুইটার মধ্যে আপনারা একটা প্রশ্ন কনফার্ম পাবেন, এই দুইটা থেকে আপনারা একটা প্রশ্ন কনফার্ম পাবেন। দেখেন এই বিষয়গুলো একটু ভালো করে দেখবেন, ঠিক আছে, তারপর দুইটা সরলরেখার ন্যূনতম দূরত্বের অঙ্কগুলো দেখবেন, আর আরো কিছু অঙ্ক আছে আমি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, এগুলো একটু ভালো করে দেখতে হবে। বোঝা যাবে না কেন? স্টুডেন্টরা সব মুরগি শিকার করতে গেছে। আইডিয়া অবশ্য খারাপ না, আমার জন্য এক দুইটা পাঠাই দিয়েন ভাই, ঠিক আছে, আমার জন্য এক দুইটা পাঠাই দিয়েন তাহলেই হবে। দেখেন এই ক্লাসটা আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে দিছি একটু আগে, ঠিক আছে, এটা ভালো করে করবেন। এই যে প্রশ্নটা, এটা 7 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, 7 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে রেখেছি এটা একটু আগে, ঠিক আছে। ভাই ভাই এটার সমাধান কই পাবো? সমাধান ইউটিউব চ্যানেলে আছে, দেখেন এখানে আমি ইউটিউব চ্যানেলে আমি অলরেডি 2-3টা ভিডিও আজকে আপলোড করেছি, পেজ একটা আপলোড করেছি, আরো কিছু ক্লাস যদি আপনারা চান তাহলে আমি আপলোড করে দিব, আর বাকি ক্লাসগুলো আপনারা হচ্ছে নিজে নিজে করবেন, ঠিক আছে, আসলে সব তো আর করাই দেওয়া সম্ভব না। দেখেন আপনারা হচ্ছে ইউটিউবে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এখানে পাইম্যাথ ক্লাব লিখে সার্চ দিবেন, এই দেখেন পাইম্যাথ ক্লাব লিখে সার্চ দিলাম, ও সরি আমি ইউটিউব চ্যানেলে চলে আসলাম, মানে ইউটিউবে চলে আসলাম, তারপর হচ্ছে এখানে জাস্ট পাইম্যাথ ক্লাব লিখে সার্চ দিবেন, এই যে আমরা পাইম্যাথ ক্লাব লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে যে এখানে আমি চলে আসবো আমাদের চ্যানেলে, এগুলার আমি থাম্বনেল দেওয়ার সময় আমি পাই নাই, তারপর এখানে একটা প্লেলিস্টে ক্লিক করবেন, প্লেলিস্টে ক্লিক করে এখানে লিনিয়ার সরি ভেক্টর জিওমেট্রি একটা প্লেলিস্টে পাবেন, আমরা একটু আসি নিচে, ভেক্টর জিওমেট্রি প্লেলিস্ট পাবেন, ওই এই যে অ্যানালাইটিক এন্ড ভেক্টর জিওমেট্রি 5টা ক্লাস দেয়া আছে, এই 5টা ক্লাস ভালো করে করবেন, আরো এক দুইটা ক্লাস আমি চেষ্টা করব আপলোড করে দেওয়ার জন্য, বাট এই 5টা ক্লাস ভালোভাবে করবেন, এগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে। এখন বলেন আপনাদের কার কি কি প্রশ্ন আছে, প্রশ্ন করে দিলে শেষ করে দিব, এখনই আমরা ক্লাসটাও শেষ করে দিব।
এতটুকু। এখন আপনাদের আর কার কি প্রশ্ন আছে? ব্রিফ কোয়েশ্চেন গুলো আমি পেজে অলরেডি আপলোড করে দিয়েছি, সো ব্রিফ কোয়েশ্চেন নিয়ে কিছু বলার নাই এখন। আপনাদের যদি কিছু বলার থাকে বলতে পারেন। আপনাদের যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, সব পিডিএফ পেজে দিয়ে দিন। হ্যাঁ, সব পিডিএফ পেজে দিয়ে দিব, সমস্যা নেই। স্লাইডের পিডিএফ আমি পেজে আপলোড করে দিব, 10-15-20 মিনিটের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে? আপনাদের আর কারো কি কোনো প্রশ্ন আছে? কণিকের ক্ষেত্রে নিয়মগুলো ফোকাস করবেন, ঠিক আছে? কণিকের নিয়মগুলো ফোকাস করবেন, কারণ যে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। আর কি কোনো প্রশ্ন আছে আপনাদের? আজকের ক্লাসে এত কম স্টুডেন্ট, কি বলবো। ভাবছিলাম আপনাদের নন মেজরের উপরে ওয়ান শট ক্লাস নেওয়া হবে, কিন্তু সেটার কোনো প্রয়োজনীয়তা আমি দেখতেছি না এখন। আপনারা যদি মেজর ক্লাসের মধ্যে এই অবস্থা হয়, আমি যদি এখন ফিজিক্স বা কেমিস্ট্রির উপর ওয়ান শট ক্লাস নেই, আপনাদের খুঁজেও পাওয়া যাবে না, মানে খুবই বাজে অবস্থা। কি আর বলবো ভাই, দুঃখের কথা। বলেন শুনি। প্রমাণ এক একবারের সময় সি1 এর মান মাইনাস হয় কেন? সি1 এর মান মাইনাস তো হয় না, সি1 এর সব সময় প্লাস। যেগুলো করাইছেন সেগুলো করলে হবে না গো ভাই, যেগুলো বলছি এই ক্লাসের মধ্যে সবগুলো যদি ভালো করে করতে পারেন তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? অপরিবর্তক সূত্রটা ভালো করে দেখবেন, ঠিক আছে? অপরিবর্তক সূত্র অনেকেই হয়তো এখনো বুঝতে পারতেছে না যে কোনটা অপরিবর্তক সূত্র। আরে ভাই, যদি না বুঝেন তাহলে তো জীবন শেষ। অপরিবর্তক সূত্র পরীক্ষাতে সরাসরিও আসতে পারে, যে অপরিবর্তক সূত্রটি প্রমাণ করো। তখন আবার বললেন না যে পরীক্ষাতে যে অপরিবর্তক সূত্রটা আবার কোনটা, এইটা বলা যাবে না, ঠিক আছে? এইটাকে বলা হয় অপরিবর্তক সূত্র। অপরিবর্তক সূত্র, ঠিক আছে? যেগুলো করাইছি এগুলো থেকে আশা করি অনেকগুলো প্রশ্ন কমন আসবে, বাট হুবহু না আসলেও সেম রিলেটেড প্রশ্নগুলো আসবে। যেমন আপনাদেরকে দেখেন, আমি কিন্তু ওই যে ক্ষুদ্রতম দূরত্ব ন্যূনতম দূরত্ব কোনো অঙ্ক করাইনি, ওইটার ভিডিও আমি ইউটিউব চ্যানেল এবং পেজে আপলোড করে রাখছি, ওইখান থেকে করবেন। প্রশ্ন চেঞ্জ হয়ে কিন্তু আসতে পারে, ঠিক আছে? রেকর্ডেড ক্লাস আমি আমার পেজ ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে দেখে নেবেন। যাই হোক, সো এইটা হচ্ছে আপনাদের লাস্ট মেজর সাবজেক্ট এবং আপনাদের লাস্ট ক্লাস আমার। নন মেজরের ক্লাস হয়তো বা নেওয়া পসিবল হবে না, কারণ আপনাদের যে অ্যাক্টিভিটি আমি দেখতেছি খুবই খারাপ। তো যাই হোক, সো আপনারা নেক্সট পরীক্ষা ভালো করে দিবেন, বেস্ট একটা প্রস্তুতি নেন। যে একদিন সময় আছে মেবি আপনাদেরকে, আমার গতকালকে ক্লাস নেওয়ার কথা ছিল বাট সম্ভব হয়ে ওঠে নাই, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো সবাই শেষ পরীক্ষাটা ভালোভাবে দেন, ভালো একটা প্রস্তুতি নেন এবং ভালো একটা রেজাল্ট করেন। সবার জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক সবাইকে।